জানাচ্ছি। আজকের দিনে আমি আমার বক্তব্যের শুরুতেই শুকরিয়া আদায় করছি আমার মহান মালিক আল্লাহ তাআলার, যার অসীম দয়া করুণায় আমি আজকে এই জাতীয় সংসদের একজন গর্বিত সদস্য হতে পেরেছি। তিনি আমাকে সম্মানিত করেছেন, তাই সকল প্রশংসা তার। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধ সহ হাজারো শহীদ আহত যোদ্ধাদের স্মরণ করছি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট 2 আসনের 2 বারে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ইলিয়াস আলীকে স্মরণ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দেস সহ ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজনৈতিক রোশনালী গুম হওয়া শত শত ভাই বোনদেরকে আমি আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে শতাব্দীর সব নিকৃষ্ট মিথ্যাচারের মাধ্যমে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে নির্মমভাবে হত্যার শিকার হওয়া ভাষা সৈনিক শহীদ অধ্যাপক গোলাম আজম, বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি, আমার সম্মানিত শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ মৌলানা আব্দুল সুবহান, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীকে যাদেরকে অন্যায়ভাবে কারাগারে রেখে অথবা ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, যাদের রক্তাক্ত আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এক স্বাধীন ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আজ আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 1 আসনের সর্বস্তরের মানুষের প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার মানুষ যেভাবে শত প্রতিবদ্ধতা ডিঙিয়ে আমাকে নির্বাচিত করেছেন, সেজন্য আমি প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমি আমৃত্যু তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করছি। বিশেষ করে পিরোজপুরে মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আল্লামা সাঈদীকে খুনি হাসিনা অন্যায়ভাবে হত্যা করার প্রতিবাদে এবং তার আদর্শকে সমুন্নয় রাখতে পিরোজপুরবাসী আমাকে যে রায় দিয়েছেন তা আমার জন্য বড় আমানত। এই আমানতের সর্বোচ্চ মর্যাদা আমি আজীবন দিয়ে যাব এবং পিরোজপুর উন্নয়নে আমি আমার সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ আজকের এই প্রথম অধিবেশনের এই মহান সংসদে দাঁড়িয়ে এই প্রজন্মের একজন অংশীদার হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে ইনসাফ কায়েমের আহ্বান জানাচ্ছি। ইনসাফ কায়েম ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হলে আমাদের এখনই কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন 1, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে যাতে কোনো সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। কল্যাণমূলক রাষ্ট্রে আইন সবার জন্য সমান। ইসলামের ইতিহাসে খলিফাদের সাধারণ নাগরিকের মতো আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে জবাবদিহি করতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাধারণ খ্রিস্টান নাগরিকের বর্মসংক্রান্ত মামলার বিচার এর উজ্জ্বল দৃষ্টান্ত। 2, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সমাজের সর্বস্তরে, বিশেষ করে দেশের রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণে দুর্নীতি যেন ওপেন সিক্রেট হয়ে গেছে। প্রকল্প মানেই টাকা, টাকা, যত বড় প্রকল্প তত বেশি টাকা। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2024 সালের অক্টোবর মাসে তাদের এক গবেষণার প্রতিবেদনে বলেছে, পতিত আওয়ামী লীগ সরকারের 15 বছরে সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ 23 থেকে 40% অর্থ লোপাট হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় 29,000 কোটি টাকা থেকে 51,000 কোটি টাকা। ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে মাননীয় স্পিকার, যাদের মধ্যে রয়েছে মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক আমলা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদার। একটি অধিদপ্তরকে কেন্দ্র করেই যদি এত টাকা দুর্নীতি হয়, তাহলে সব মন্ত্রণালয় মিলে কত লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে তা আমাদের কল্পনারও বাইরে। দেশ পরিচালনার দায়িত্ব থাকা রাজনীতিকদের সায় ছাড়া অন্যরা দুর্নীতি করার সাহস পেত না। মাননীয় স্পিকার, দুর্নীতি পুরোপুরি বন্ধ করা না গেলেও দুর্নীতি নির্মূলের জন্য এর শিকড়ে হাত দিতে হবে। মন্ত্রী, এমপি, আমলা কিংবা সমাজের প্রভাবশালী যে কেউ হোক না কেন, দুর্নীতি করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জনমনে নীতি ও নৈতিকতার বোধ তৈরি করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় ও উপযোগী কারিকুলাম অন্তর্ভুক্ত করতে হবে। নীতিবোধ শূন্য আদর্শহীন মানুষ তৈরির অনুকূল শিক্ষা কারিকুলাম বর্জন করতে হবে। তাহলেই কেবল সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। একই সাথে শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক একটি নতুন বন্দোবস্তের। মাননীয় স্পিকার, দেশের জনগণের কষ্টার্জিত টাকা অপচয় রোধে জামাতের মাননীয় সংসদ সদস্যগণের ঘোষণার পর বিএনপি দলীয় অন্যান্য মাননীয় সংসদ সদস্যগণের
শুল্কমুক্ত গাড়ির সহ সকল বিশেষ সুবিধা বর্জনে যে সংস্কৃতি শুরু হয়েছে তা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মাননীয় স্পিকার, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন ইসলামের ঐতিহাসিক নিদর্শন অত্যন্ত সুদূরপ্রসারী এবং মানবিক। ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র কেবল শাসন করার যন্ত্র নয়, বরং নাগরিকদের মৌলিক অধিকার ও ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করার একটি মাধ্যম। ইসলামে ক্ষমতাকে একটি আমানত হিসাবে দেখা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও, আর যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায়ের সাথে বিচার ফয়সালা করবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থেই ছিল একটি জনকল্যাণমূলক সরকার। তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্বের প্রতি জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর এটি সম্ভব হয়েছিল কেবলমাত্র আখিরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে। মানুষের নিকট জবাবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা পাশ কাটানোর কোনো সুযোগ নেই। সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থ, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখতে পারবে। মাননীয় স্পিকার, 2025 সালের 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাংলাদেশের ইতিহাসের একটি মাইল ফলক। এই সনদটি মূলত দেশবাসী ও বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষারই প্রতিফলন। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই জুলাই সনদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং এতে স্বাক্ষর করে রাজনৈতিক ঐক্যমত্য তৈরিতে বড় ভূমিকা রেখেছে। কিন্তু সরকার গঠনের পর সেই বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ঐতিহাসিক গণভোট হয়েছে, দেশের মানুষ সেই গণভোট যে রায় দিয়েছে, বিএনপি সেই রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে দেশের মানুষকে চরমভাবে হতাশ করেছে। মাননীয় স্পিকার, জুলাই সনদ 2025-এর আদেশের 11-তে বলা হয়েছে, পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি শিরোনামের বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মাননীয় স্পিকার, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, আজ 1 মাস গত হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয় নাই। শুধু তাই নয়, বিএনপি আজকের দিন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করে নাই। মাননীয় স্পিকার, গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, সেখানে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কিনা, গণ অভ্যুত্থানের গণাকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কিনা, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে কিনা, এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা আশা করি সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিএনপি জনগণের অভিপ্রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট 2026-এর গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এবং দেশের মানুষের 70% মানুষের হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। এই দুটো ভোট একসঙ্গে হয়েছে, একই সঙ্গে ফল প্রকাশ হয়েছে। গেজট। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এখানে যে আলোচনা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এই প্রসঙ্গে বলতে চাই মাননীয় স্পিকার, জুলাই আবেগ নয় কথা সত্যি, কিন্তু জুলাই আবেগ, জুলাই একই সাথে বাস্তবতা। আবেগ বলে জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, 50 ঘন্টার আলোচনার যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে, সেখানে সকল সংসদ সদস্যরা যাতে নির্বিঘ্নে আলোচনা করতে পারে, সেজন্য 50 ঘন্টার আলোচনার কথা মাননীয় বিরোধী নেতা উত্থাপন করেছিলেন, কিন্তু এটিকেও খাটো করে দেখা হয়েছে। আরেকটি কথা মাননীয় স্পিকার, জুলাই আইন ও অধ্যাদেশ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলছেন জুলাই আইনও না, অধ্যাদেশও নয়, কিন্তু সংবিধানের 152-তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন। সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে, এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন গোপালগঞ্জের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ 1, সময় 5 মিনিট।
মাননীয় স্পিকার, আমি সেলিমুজ্জামান মোল্লা, নির্বাচনী আসন 2015 গোপালগঞ্জ 1। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই মহান সংসদে আমাকে আপনি সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং জাতিকে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই মহান সংসদে থাকলে আজকের এই মহান সংসদ আরও আলোকিত হতো। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী আসন গোপালগঞ্জ 1 মকসিদপুর কাশিয়া নিবাসীকে, যারা আমাকে তাদের প্রত্যক্ষ ভোট দিয়ে আমাকে তাদের সমর্থন দিয়ে আমাকে আপনাদের এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি ইতিমধ্যে জনগণের নেতা হিসেবে, জনগণের প্রধানমন্ত্রী হিসেবে, আমাদের পিপুলস প্রাইম মিনিস্টার হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমি ধন্যবাদ জানাই উনি আমাকে এই মহান সংসদে মনোনয়ন দিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। গত 1.5 দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। আজকে জুলাই পরবর্তী এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ যে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখছে, যে নতুন স্বাধীনতার সুযোগ পেয়েছে, সেই স্বাধীনতা এবং স্বপ্নকে আমরা সমন্বিত রাখবো, সুরক্ষা রাখবো, এটাই আমাদের প্রত্যাশা। আমি আজকে এই মহান সংসদের সকল সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান জানাবো। আমার বাড়ি একটি বিশেষ জেলা হিসেবে সবাই বলে থাকেন, আজকে সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আজকে গোপালগঞ্জকে আর বিশেষ জেলা হিসেবে ব্যক্ত করবেন না। গোপালগঞ্জ জেলা অন্যান্য 64টি জেলার মতো একটি জেলা, সেই হিসেবেই আমি আজকের সংসদ নেতার প্রতি আহ্বান জানাবো। অন্যান্য 64টি জেলাকে যেভাবে দেখা হবে, গোপালগঞ্জকে আপনারা সেইভাবে দেখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই মহান সংসদে বক্তব্য সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সাথিয়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমাকে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে পাঠানোর জন্য। আমি এই সুযোগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। আপনি সংসদে এবং মন্ত্রী পরিষদে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর কলিগ ছিলেন। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের দেশের একজন মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্যক্তিগতভাবে 2002 সালে আপনার সাথে একসাথে হজ করার সুযোগ হয়েছিল। আপনাকে আমি একজন সজ্জন, বিনয়ী, সদালাপী এবং উদার মনের মানুষ হিসেবে জানি। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আপনার উপর অর্পিত দায়িত্ব সততা এবং দক্ষতার সাথে পালন করার তৌফিক দান করেন। মাননীয় স্পিকার, 1991 সালে 11-12 বছরের একজন বালক হিসাবে এই সংসদের গ্যালারি থেকে আপনাদেরকে দেখেছি। আজকে আপনার সভাপতিত্বে এখানে আমি বক্তৃতা দিচ্ছি। দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই অনেক স্মৃতি মনে পড়ছে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বসে আছেন সেখানে ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসতেন। এই সংসদে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মরহুম আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা সহ অনেকেই ছিলেন। ইউটিউব বা ফেসবুক রিলে এখনও অনেক ভিডিও আসে যেখানে আমরা দেখি আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী তার স্বভাবসুলভ যুক্তিপূর্ণ বক্তৃতা রাখছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা টেবিল চাপটিয়ে অ্যাপ্রিসিয়েট করছেন। আজকে তারা আমাদের মাঝে নেই, কিন্তু তাদের সন্তান হিসাবে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। মাননীয় স্পিকার, আমাদের দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্যদের মধ্যে এখানে একটা বিষয়ে মিল রয়েছে। আমরা সকলেই ফ্যাসিবাদের নির্যাতনের একটি কঠিন অধ্যায় পার করে এখানে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে যেভাবে এক কাপড়ে তার বাসা ছাড়তে বাধ্য করা হয়েছে, মামলা হামলা করে তার পরিবারের উপর নির্যাতন করা হয়েছে, তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে
একইভাবে আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককেই শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমাদের কাউকে কাউকে গুম করা হয়েছিল, কাউকে কাউকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তা আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার, আমরা শুধু আমাদের পূর্বপুরুষের লিগেসি এখানে বহন করছি না, বরং আমরা সকল নির্যাতিত পরিবারের প্রতিনিধিত্ব এখানে করছি। আমরা এমন একটি সময় দেখেছি মাননীয় স্পিকার, যখন অবিচারকে বিচার, অনিয়মকে নিয়ম হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছিল। সেই ফ্যাসিবাদকে অপসারণ করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল এবং সেই বিপ্লব আমরা দেখেছি 24শে জুলাই এদেশের ছাত্র জনতা দল মত নির্বিশেষে বুকে তাজা রক্ত ঢেলে এদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। মাননীয় স্পিকার, আমরা সকলে এই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, যে সনদের ব্যাপারে আমরা সকল দল একমত হয়ে স্বাক্ষর করেছি, যে সংস্কারের বিষয়ে প্রায় 70% জনগণ হা ভোট দিয়েছে। কিন্তু আজকে সেই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাস্তবায়ন সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ নিয়ে আজকেও এই সংসদে কথা হয়েছে। মাননীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন, এই আদেশটি না আইন না অধ্যাদেশ। এটি অধ্যাদেশ না মাননীয় স্পিকার। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী কোনটা অধ্যাদেশ এটা নির্ধারিত হয়েছে, কিন্তু এটা আইন মাননীয় স্পিকার। এবং আইনের যে সংজ্ঞাটা, এটা আমাদেরকে সংবিধান থেকেই নিতে হবে, বাইরের থেকে না নিলে চলবে না। এই আইন কি এই ব্যাপারে সংবিধানে সুস্পষ্টভাবে 152 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেটা আমি একটু পড়ছি। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ। সুতরাং সকল আদেশ, সেই আদেশগুলা যেগুলো রাষ্ট্রপতি দিয়ে থাকেন সেগুলা আইন এই সংবিধান অনুযায়ী। আমাদের এই বাংলাদেশে এই আদেশ কিন্তু প্রথম আদেশ নয় মাননীয় স্পিকার, এই আদেশ কিন্তু আগেও হয়েছে। আমাদের দেশে 1972 সালে, 71 এবং 72 সালে 155টির বেশি আদেশ হয়েছিল, যেগুলো এখনো আইন হিসাবে বলবৎ রয়েছে। আমরা যে এখানে নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার, সেই নির্বাচনটা হয়েছে আরপিওর আন্ডারে। সেই আরপিওটা কি? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972। এটি একটি রাষ্ট্রপতির আদেশ। সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রপতির আদেশ এটা আইন নয়। আমরা এই সংবিধান সংরক্ষণের জন্য, সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি। এই সংবিধান অনুযায়ী যেটা আইন সেটা আমাদেরকে মানতে হবে। এই রাষ্ট্রপতির আদেশ একটি আইন, এটা আমাদেরকে মানতে হবে। এই আইনের ব্যত্যয় যারা ঘটিয়েছেন তারা আইন ভঙ্গ করেছেন। আজকে আইন অনুযায়ী 30 দিনের মধ্যে এই সংস্কার পরিষদ ডাকার কথা ছিল। এই আদেশের 10। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, এখানে অনেক কথাই বলা হয়েছে। আজকে বলা হয়েছে আমরা এই জুলাইয়ের সনদকে সম্মান করি, গণরায়কে সম্মান করি, কিন্তু আবার বলা হয়েছে আমাদের সময় নেই এটা বাস্তবায়ন করার জন্য। আসলে আমরা যদি সম্মান করি তাহলে সময় কেন থাকবে না? আমাদেরকে সময় বের করতে হবে, জুলাইয়ের সনদ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই সংসদে আমরা সংবিধান সংশোধন করে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের সুপ্রতিষ্ঠিত যেই জুরিসপ্রুডেন্স রয়েছে, সেই 8ম সংশোধনীর আনোয়ার হোসেনের মামলায় যেটা বলা হয়েছে, সংসদ চাইলেই সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করতে পারেন না। 8ম সংশোধনীর স্পেসিফিক যেই বিষয়টি ছিল সেটি ছিল এই বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ। সেই বিষয়টি কিন্তু আমাদের সেই অধ্যাদেশের মধ্যেও এসেছে। আমরা গণভোট সেই বিষয় দিয়েছি, জুলাই সনদের মধ্যেও রয়েছে। সেখানে আমরা যদি আবার একই বিষয়কে সংসদে সংশোধন করি, সেই আনোয়ার চৌধুরীর 8ম সংশোধনীর মামলা রায় কোথায় যাবে? আমরা আরও বলেছিলাম যে 5ম সংশোধনীতে যেটা বলা হয়েছে রাষ্ট্রের মৌলিক নীতিমালাগুলোকে পরিবর্তন করা। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ অলিউল্লাহ, বরগুনা 1। আপনার সময় 6 মিনিট। সামনে একটা ঘড়ি আছে, অনুগ্রহপূর্বক ঘড়ির দিকেও খেয়াল রাখবেন। আপনি বক্তৃতা আরম্ভ করতে পারেন। আসসালামু
মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদে আমার প্রথম বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমি জুলাই গণ অভ্যুত্থানের শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অংশগ্রহণকারী সকলের প্রতি সম্মান প্রদর্শন করছি। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদে আমার বক্তব্যের শুরুতেই আমি আমার নির্বাচনী এলাকা বরগুনা 1, বরগুনা সদর, আমতলী এবং তালতলী এর সকল জনগণের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। হাত পাখার প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলেই আমি আজ সংসদে যে আস্থা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সে আস্থা রক্ষা আমি প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার নেতা পীর সাহেব চরমনাই সহ আমরা মাঠে লড়াই করেছি। নানা কারণে অনেকেই যখন দলীয় ব্যানারে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততার ঘোষণা দ্বিধান্বিত ছিল, তখন আবু সাঈদের শাহাদতের পরে আমার নেতা পীর সাহেব চরমনাই হত্যাকারীদের প্রতি রাজপথে গর্জে উঠেছিলেন, ওই নরপিচাস আমার সন্তানের বুকে গুলি করলি কেন। 4 আগস্ট থমথমে পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং শাহবাগে অবস্থান করেছিলাম। মাননীয় স্পিকার, ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন এবং আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ অংশগ্রহণকারীদের প্রতি আমার দলের পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আমি বিশেষভাবে স্মরণ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মরহুম পীর সাহেব চরমনাই। তিনি 1987 সালে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন অনুভব করে গঠন করেছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যা বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ একটি সাংবিধানিক বাধ্যবাধকতা ও সংসদীয় রীতি, কিন্তু বাস্তবতা আমরা সবাই জানি রাষ্ট্রপতি মন ও প্রাণ ও কার্যক্রমে একটি ফ্যাসিবাদী শাসনের অংশ ছিলেন, যে ফ্যাসিবাদের উৎখাতে হাজারো প্রাণের রক্ত উৎসর্গ করতে হয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদের অংশ যে রাষ্ট্রপতি, তিনি ফ্যাসিবাদের উৎখাতের ফলেই গঠিত হওয়া সংসদের ভাষণ দেওয়া জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করার শামিল। তিনি যখন ভাষণ দিয়েছেন তখন আমরা ওয়াকআউট করেছিলাম। আজকে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার শুরুতে আমি সংসদে তার ভাষণ দেওয়ার বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ সরকারি দলের স্তুতি ও তাদের অতীত সাফল্যের বর্ণনা, আগামীর প্রতিশ্রুতি সমন্বিত একটু উপত্থান যা সরকারি দল কর্তৃক লিখিত হয়। রাষ্ট্রপতির এবারের ভাষণও এই সত্যের কোনো অন্যতা হয় নাই, তবে ভাষণ সুলিখিত ও মার্জিত, তার পাঠ ও সাবলীল ছিল, সেজন্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাতে পারি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে অন্তর্বর্তী সরকারের উল্লেখ নেই। অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানের নাম উল্লেখ করে তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানালে ভালো হতে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি তার ভাষণে পতিত সরকারে বারংবার ফ্যাসিবাদী শাসন বলে অভিহিত করেছেন, এজন্য তাকে আরেকটি ধন্যবাদ দিতে চাই। তিনি এটা মন থেকে বলেছিলেন কিনা জানি না, তবে তার মুখে বারংবারে আলোচনা শুনতে আমাদের ভালো লাগছিল। তবে মাননীয় স্পিকার, তার ভাষণে জুলাই ঘোষণা, জুলাই সনদ নিয়ে কোনো কথা নেই। সংস্কার কমিশন গঠনের কথা আছে, কিন্তু সেসব কমিশনের প্রস্তাবিত এবং দেশের সকল রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদে বাস্তবায়নের ব্যাপারে কোনো কথা নাই। এই বিষয়টি আমাদেরকে হতাশ করেছে এবং সত্য হলো প্রস্তাবিত সংস্কারগুলো না হলে বাংলাদেশে আবারও স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। তাই দেশের স্বার্থে জুলাই সনদের সংস্কারগুলো সম্পন্ন করতেই হবে। একই সাথে সংস্কার প্রস্তাব গণভোটের মাধ্যমে জনগণের রায় পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বরগুনা 1, বরগুনা সদর, আমতলী এবং তালতলী, আমরা এই বরগুনার যে লক্ষ কোটি মানুষ বসবাস করতেছে, আমাদের বরগুনা উন্নয়নের দিক থেকে একেবারে পিছিয়ে। মাননীয় স্পিকার, পায়রাও বিষখালী নদী বেষ্টিত আমাদের জেলায় নিরবিচ্ছিন্ন যোগাযোগ এখন সময়ের দাবি। জনভোগান্তি লাঘবে এই রুটে দ্রুত একটি আধুনিক ফেরি সার্ভিস চালু করার জোরাল দাবি জানাচ্ছি। আমতলী, পুরঘাটা, বড়ইতলবাগ, বাইনচটকি পয়েন্টে সেতু নির্মাণ করা হলে দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের এক যুগান্তর বিপ্লব ঘটবে, শিক্ষা খাতে ব্যাপক ভূমিকা রাখবে, যা রাজস্ব বৃদ্ধিকে সহায়তা হিসেবে কাজ করবে। মাননীয় স্পিকার, তালতলী উপজেলার প্রশাসনিক গতিশীলতা আনতে তালতলীকে দ্রুত পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।
মাননীয় স্পিকার, বরুণা নদীমাতৃক এলাকা, এখানে বয়ে চলছে ছোট বড় অসংখ্য খাল, নদী, নালা, যার ফলে অত্র এলাকায় যোগাযোগের জন্য রাস্তা, কালভার্ট, ব্রিজ, স্লুইস অতীব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বিগত বছরগুলোতে এখনও অত্র খাতে লক্ষণীয় কোনো কাজ হয় নাই, যার ফলে আমার অত্র নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে প্রায় 300 অতি ঝুঁকিপূর্ণ ব্রিজ, কালভার্ট রয়েছে, যা মরণ ফাঁদে পরিণত হয়েছে, যেটি অত্যন্ত মানবিক ও দুঃখের বিষয়। তাই আমার নির্বাচনী এলাকার রাস্তা, ব্রিজ, কালভার্টগুলো অতি দ্রুততার সাথে পুনর্নির্মাণ একান্ত প্রয়োজন। মাননীয় স্পিকার, তাউতলি বরগুনা থেকে বিচ্ছিন্ন একটা উপজেলা, এ জায়গায় একটা দ্রুতগামী একটা ফেরির ব্যবস্থা করার জোরালো দাবি জানিয়ে আমি আপনাকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না, ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ, যেটি আমাদের সকলেরই মান্য করা উচিত। অত্যন্ত বিনীতভাবে আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী বক্তা আলহাজ মোহাম্মদ জি কে গাউস, হবিগঞ্জ 3, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান জাতীয় সংসদে আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে মুক্ত করেছিলেন। বৃহত্তর সিলেটবাসীর পক্ষে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে থেকে আপনি আমাদের সিলেটকে মুক্ত করেছিলেন। মাননীয় স্পিকার, আমরা কৃতজ্ঞতা চিত্তে আপনাকে স্মরণ করছি। আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে স্মরণ করছে মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 41টি বছর বিএনপি রাজনীতি করার সুবাদে আমার মতো অসংখ্য কর্মী উনি সৃষ্টি করেছেন। চরম বিপদে যিনি আমাদেরকে মায়ের মতো আগলিয়ে রেখেছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই। আমরা মহান আল্লাহর কাছে পবিত্র রমজান মাসে ওনার জন্য প্রার্থনা করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা, দলের অভিভাবক, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেবকে, যিনি এই সংসদে সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, লাখাইয়ের এই 4.25 লক্ষ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা চরম প্রতিকূলতার মধ্যে অনেক মিথ্যা প্রতিশ্রুতি, জান্নাতের প্রতিশ্রুতির পরেও যারা আমাকে প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে ভোট দিয়ে নির্বাচিত করে 137টি আসনের প্রায় 70টি আসনে তারা আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা রাজনীতি করি, গণমানুষের কথা বলি। আজকে এই মহান সংসদে আমার জীবনের প্রথম বক্তব্য এই 15ই মার্চ। তার আগে আমি 3 বার পৌরসভার মেয়র, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি নির্বাচিত হয়েছিলাম। সর্বশেষ একটি মিথ্যা মামলায় আমি সিলেট কারাগারে আটক ছিলাম। আমার বাড়ি হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে 125 কিলোমিটার দূর। সেই সিলেট কারাগারে বন্দি থেকে আমার নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়া সেই দিন আমাকে মনোনয়ন দিয়েছিলেন স্থানীয় সরকার নির্বাচনে। সেখানে আমার প্রতীক ছিল ধানের শীষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ বাইরে থেকে যেখানে নির্বাচন করার সাহস করতো না, সেইখানে আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে বলেছিলেন, আমার দোয়া তোমার প্রতি থাকলো, ভোট করো। আমি সেই ভোট করে নৌকাকে 3500 ভোটে পরাজিত করে টানা 3য়বার মেয়র নির্বাচিত হয়েছিলাম। 2018 সালে আমাদের প্রিয় নেতা, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেব আমাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সেখানে আমি প্রায় 70,000 ভোট পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজকে জানাতে চাই সংসদকে, এই নির্বাচন কি হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন। নির্বাচনের পরে এই ফ্যাসিস্ট সরকারের ইশারায় আমি নাকি ভোট কেন্দ্রে ভোট চুরি করেছি। সেই অপরাধে 4টা কেন্দ্রে ভোট চুরির অপরাধে আমাকে 16 দিন 40 জন নেতাকর্মী নিয়ে কারাগারে থাকতে হয়েছে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বারবার কারাগারে গিয়েছি, বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। পবিত্র ঈদ উল ফিতরের দিন হবিগঞ্জের জেলখানায় আওয়ামী লীগ ভাড়া করে কুনিয়ে এনে আমাকে হত্যার চেষ্টার জন্য আমার পিঠে ছুরিকাঘাত করেছিল, যার ক্ষত এখনো আমি বয়ে বেড়াচ্ছি। আজকে একটি সুযোগ সৃষ্টি হয়েছে
মহান জাতীয় সংসদে এসে কথা বলার জন্য। আমি সেই জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সিলেটের মানুষ প্রায় 1.25 কোটি মানুষ আমরা সিলেটে বসবাস করি। সিলেট থেকে ঢাকা আমাদেরকে বাই রোডে আসতে হয়। আমাদের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান, দেশের প্রধানমন্ত্রী নির্বাচন পরিচালনার সময় একটি ছোট্ট মাইক্রোবাসে করে সিলেট থেকে ঢাকা এসেছিলেন। রাস্তার কি কষ্ট উনি নিজে উপলব্ধি করেছেন। আমাদের মৌলভীবাজার এবং হবিগঞ্জে আমাদের প্লেনের কোনো ব্যবস্থা নেই, কোনো এয়ারপোর্ট নেই। সুনামগঞ্জে কি অবস্থা, আমরা বাই রোডে আসতে হয়, আমাদের আসতে 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তার মধ্যে থাকতে হয়। আমরা অনুরোধ করব এই 6 লেন রাস্তাটি যত দ্রুত সম্ভব যদি সমাপ্ত হয় তাহলে আমরা সিলেটবাসী কৃতজ্ঞ হব। আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি এই প্রথম সিলেট ডিভিশনের 19টি আসনের মধ্যে 18টি আসন ধানের শীষে আমরা নির্বাচন করেছি এবং 100% আসনে আমরা নির্বাচিত হয়েছি। অতএব আমরা বরাবরই আমরা তো দাবি করতে পারি সিলেটের মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাদের 18 জন এমপিকে নির্বাচিত করে মহান সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তাই আমি জনদুর্ভোগ বিবেচনায় এই ঢাকা সিলেট মহাসড়কটি দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন, এই অনুরোধটুকু রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি প্লেনে সিলেট গিয়েছেন, বাই রোডে উনি সিলেট থেকে ঢাকা এসেছেন, কিন্তু ট্রেন জার্নি ওনার সুযোগ হয়নি। ট্রেনের যাত্রা আরো কষ্ট, আরো বেশি ভোগান্তির। আমরা অনুরোধ করব, এটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না, আমি 3 বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে কাজ করেছি। মহান জাতীয় সংসদে এই প্রথম বক্তব্য, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমি অনুরোধ করব ট্রেন জার্নিটি আরো বেশি নাজুক। মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনের দিকে একটু নজর দিলে আমরা বৃহত্তর সিলেটের মানুষ আমরা কৃতজ্ঞ থাকব। আমাদের অনেকগুলি সমস্যা, আমার হবিগঞ্জে 2020 সালে একটি মেডিকেল কলেজ তারা স্থাপন করেছিলেন। অবাক হবেন শুনলে, আজ পর্যন্ত সেই মেডিকেল কলেজের ভূমি অধিগ্রহণ হয়নি। এই আমাদের যে বর্তমান মেডিকেল কলেজ, সেটার 2টা ফ্লোর জোর করে দখল করে কেসির সরকারের প্রধানের নামে, হাসিনার নামে মেডিকেল কলেজটি তারা দিয়েছিলেন। এই জুলাই আন্দোলনে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট, আমাদের বলতে দ্বিধা নেই। আমরা কিন্তু 4ই আগস্ট হবিগঞ্জ আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম। আমরা সেই হবিগঞ্জের মানুষ, আমরা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছি, কিন্তু আমরা আমাদের মেডিকেল কলেজের জায়গা কোথায় হবে আজও আমরা জানতে পারিনি। ঠিক একইভাবে 2021 সালে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় তারা ঘোষণা দিয়ে একটা ভাড়া বাড়িতে কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম 216 জন ছাত্রছাত্রী নিয়ে তারা কাজ শুরু করেছেন। আজ পর্যন্ত আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কোন জায়গায় হবে সেই জায়গা অধিগ্রহণ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই মহান সংসদের স্পিকারের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হবিগঞ্জের মানুষ চেয়ে আছে, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সারা দেশে সুষম উন্নয়ন হবে, আপনি উন্নয়ন বিশ্বাস করেন। হবিগঞ্জের মানুষ আমরা 4টি আসন হবিগঞ্জে আমরা ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে আমাদেরকে নির্বাচিত করেছে। আমি সকলের পক্ষে অনুরোধ করছি, আমাদের মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় যদি হয়, এবং যে কলেজ থেকে আমি 1988 সালে বিএ পাস করেছি, সেই কলেজটি 100 বছরের পুরাতন। এখনো আমাদের কলেজ ভবনগুলি উপরে টিন শেড। আমি জানি না কি কারণে আওয়ামী লীগে তো অন্যায় করেছে, একটি ভবন নির্মাণ করতে পারেনি। সেই পুরাতন কলেজে অন্তত 2টি ভবন যদি নির্মাণ হয়, আমাদের 17 থেকে 18 হাজার ছাত্রছাত্রী, সেখানে সরকারি বৃন্দাবন কলেজের ভবন নির্মাণের ক্ষেত্রে দৃষ্টি দেওয়ার আহ্বান রেখে এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য স্পিকার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুন্সি রফিকুল আলম, ফেনী 1, মাননীয় সদস্য। রাষ্ট্রপতি ভাষণের মধ্যে পয়েন্ট অফ অর্ডার হবে না, পরে এটা শেষ হওয়ার পরে যদি সুযোগ পাই তাহলে দেব। আপনি কি এই বিষয়ের উপর কিছু বলতে চান ওনার বক্তব্যের উপরে? না না, নট অন। আপনি এর উপরে বলবেন কি? কিসের পয়েন্ট অফ অর্ডার এখন? ওনার বক্তব্যের উপরে? না না, সার্বিক সুযোগ নেই এখন। আমরা শেষ করি, আমাদেরকে এগোতে হবে। মাননীয় সদস্য জনাব রফিকুল আলম, ফেনী 1। মাননীয় স্পিকার, আমি
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। আমি আজকের এই সংসদের প্রথমে যে বক্তব্যের সুযোগ পেয়েছি, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় যিনি সারাটি জীবন সংগ্রাম করেছেন। আমাদের সে প্রিয় নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ফেনী 1 বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ফেনী। আজকে এই সংসদে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য দিতে যে আনন্দ লাগছে, তার চেয়ে বেশি কষ্ট লাগছে যে দেশটি বেগম খালেদা জিয়া বিহীন এই সংসদ। আমি সকলের নিকট আমাদের নেত্রীর জন্য দোয়া চাইব, যাতে আল্লাহ পাক ওনাকে ব্যস্ত নসিব করেন। ফেনী 1 বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা। শুধু ওনার নির্বাচনী এলাকা হওয়ার কারণে বিগত যে 16 বৎসর এই অবৈধ শেখ হাসিনা সরকার, তারা এই ফেনীতে কোনো উন্নয়ন করেন নাই। ফেনীর একটি সড়ক, যে সড়কটির নাম ছিল বেগম খালেদা জিয়া সড়ক, শুধু ওনার নাম হওয়ার কারণে এই 16 বৎসরের রাস্তায় কোনো কাজ করা হয়নি। আমি সেখানে বারবার গিয়েছি, দেখেছি, এবং নিজেদের উদ্যোগে আমরা নেমে নির্বাচনের আগেই সেখানে মানুষের চলাচলের জন্য আমরা কাজ করেছি। আমি আজকে এই সংসদে আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি ফেনীর দিকে একটু নজর দিবেন। যেহেতু বেগম খালেদা জিয়া নির্বাচনী এলাকা ছিল বিদায়ী এই এলাকার কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয় নাই। আমরা চাই যে বিগত 16 বছরে যে উন্নয়ন কর্মকাণ্ড থেকে ফেনীর মানুষ বঞ্চিত ছিলেন, ইনশাল্লাহ আগামী দিনে এই উন্নয়ন কাজগুলো করে আমরা ফেনীর মানুষকে যাতে চলাচলের যাতায়াতের সুব্যবস্থা করতে পারি, সেটা আমি আজকের এই সংসদের স্পিকারের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, ফেনীর মানুষের দীর্ঘদিন একটি প্রত্যাশা ছিল ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। নির্বাচনের আগে মানুষ আপনার নিকট দাবি করেছিলেন, আপনি নিজেও সেদিন কথা দিয়েছিলেন যে আপনি নির্বাচিত হলে, আপনি প্রধানমন্ত্রী হলে ফেনীতে একটি মেডিকেল কলেজ আপনি প্রতিষ্ঠা করবেন। আমি আশা করছি যে আপনি অতি দ্রুত যাতে ফেনীতে একটি আমরা মেডিকেল কলেজ পাই, সেই জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, এখানে ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আজকে সারা বাংলাদেশের মানুষ যেই জমি, ফসলি জমি, সেখান থেকে মাটি কেটে বিক্রি করে আমাদের যে ফসল যাতে না হয় সেই জন্য কিন্তু এই ফসলি জমিগুলোকে নষ্ট করছে। আমরা এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই আবাদি জমিগুলো থেকে মাটি কেটে নিয়ে এই যাতে ফসল উৎপাদন না হতে পারে, যে প্রক্রিয়া চলছে, সে ওই সমস্ত কাজগুলো থেকে আপনি আমাদের ফসলি জমিগুলোকে রক্ষা করার জন্য ব্যবস্থা নেবেন, সেটা আপনার দাবি করছি। ইনশাল্লাহ আগামী আপনাদের সকলকে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নাটোর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নাটোর 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। আমার নেত্রী প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া। মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। যিনি দীর্ঘ সময় তার জীবনের গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে এই নির্বাচনে করার সুযোগ করে দিয়েছেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সিংহ জনগণের প্রতি, যারা আমাকে বিপুল ভোটে বিজয় করে এই সংসদকে পাঠিয়েছে। সম্মানিত মাননীয় স্পিকার, আমি
আজকের এই মহান সংসদে যেটা বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আগামীতে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের জন্য আমার নেত্রী আন্দোলন শুরু করেছেন 2008 সালে। দীর্ঘ 15টা বছর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন যখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, ঠিক তখনই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। তারপরে তো আমরা তো জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশে এক নতুন পথে যাত্রা শুরু করেছে। যে স্বপ্ন আমার নেত্রী দেখেছিলেন, তারই ধারাবাহিকতায় আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বিগত দিনে সব কিছু ভুলে গিয়ে সকলকে নিয়ে আমরা আগামীতে যে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই বাংলাদেশের পথে আমরা এগিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা চলন বর্ধিত সিংড়া এলাকা, এই এলাকায় আমার এলাকা শস্য ভাণ্ডারগত সিংড়া, মৎস্য ভাণ্ডারগত সিংড়া, এবং আপনারা জানেন যে বর্ষাকালে এখানে প্রচুর এলাকার পর্যটন কেন্দ্র খ্যাত আমাদের এই সিংড়া, যেখানে অপার সম্ভাবনা রয়েছে। এই এলাকায় যদি আমরা শস্যভিত্তিক শিল্প কারখানা করতে পারি, আমরা আমাদের মৎস্য সংরক্ষণ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের এলাকার মানুষের ব্যাপক উন্নয়ন হবে এবং ব্যাপক কর্মসংস্থান হবে। তাই আমি বলতে চাই যে প্রত্যাশা নিয়ে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে আমার এলাকা থেকে নির্বাচন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি সেই প্রত্যাশা পূরণ করতে চাই, এই মহান সংসদে প্রতিশ্রুতি দিতে চাই এবং আমার নেতা জনাব তারেক রহমানের সহায়তায়। তাই আমরা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে যে সংস্কৃতি রয়েছে, 1971 সালে যে স্বপ্ন নিয়ে দেশের লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে স্বাধীনতার দীর্ঘ প্রায় 55-57 বছর পরও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, বিধায় আবারও 24-এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। তাই আমি বলতে চাই যে আমরা অতীতের সকল কিছু ভুলে গিয়ে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। মাননীয় স্পিকার, এখানে আর একটা বিষয় আমি বলতে চাই যে যেখানে মাননীয় স্পিকার, আসলে তো আমি সংসদে নতুন এসেছি আর কি, যাই হোক নতুন রক্ত, আমি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আরেকটা বিষয় যেটা পরিলক্ষিত হয়েছে, আমাদের মাননীয় সদস্য রাষ্ট্রপতি আরো 1 মিনিট বলতে পারেন। মাননীয় রাষ্ট্রপতি যেটা আমি লক্ষ্য করলাম, যে উনি যে নিদর্শনে এখানে সৃষ্টি করলেন, উনি ওনার দলের গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে এসে যে আমার বিগত দিনের আমাদের নেত্রীর প্রতি যে সহানুভূতি দেখেছেন এবং গণতান্ত্রিক আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাই আমি বলতে চাই যে বিগত সকল দিনের সংস্কৃতি বেরিয়ে এসে উনি যে নতুন উপমা সৃষ্টি করলেন, এই জন্য ধন্যবাদ জানাই। আমি পরিশেষে এই মহান সংসদকে এগিয়ে নেওয়ার জন্য আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যা আমাদের তার প্রতি সংহতি প্রকাশ করি আমি আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। এবার আমি আহ্বান জানাচ্ছি জনাব নুরুল আমিন, চট্টগ্রাম 1, মাননীয় সদস্য। সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মহান সংসদে আমাকে আসার এবং কথা বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকের এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার একটি ব্যক্তির নাম উল্লেখ করলে নয়, যেটা শোক প্রস্তাবে আসার কথা ছিল, আজকে যদিও বক্তব্য দেওয়ার বিষয় নেই। বাংলাদেশের এক সন্ধিক্ষণে যখন শাহবাগে ইসলাম, মুসলমান এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, ঠিক সেই দিন হেফাজত ইসলাম নামে একটি সংগঠন করে, অরাজনৈতিক সংগঠন করে, যার নেতৃত্ব দিয়েছিলেন
মাওলানা আহমদ শফি সাহেব এবং জোনায়েদ বাবুনগরী, যার কারণে সেদিন এই নাস্তিক শাহবাগীরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই জোনায়েদ বাবুনগরী এবং আল্লামা আহমদ শফি সাহেবকে এবং তার নামটাও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই সংসদে অনুপস্থিতিতে আমরা দুঃখ পেয়েছি। আজকের এই সংসদে যদি আমাদের নেত্রী থাকতেন আমাদের কাছে আরো ভালো লাগতো। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মিরসরাই একটি চট্টগ্রামের প্রবেশদ্বার। আমাদের 16 বছর এই মিরসরাইয়ের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট, পোল, কালভার্ট থেকে শুরু করে যে নির্বাচনী এলাকায় আমাদের প্রিয় নেত্রী নির্বাচন করে বিজয় হয়েছিলেন, যার কারণে আমার এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের যোগাযোগ মন্ত্রী সহ অন্যান্য যে সকল উন্নয়নের বিষয় আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এই মিরসরাই পোল, কালভার্ট, রাস্তা উন্নয়ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের আজকের সংসদ নেতা যে কর্মসূচি নিয়েছেন, খাল কাটার কর্মসূচি। সেই খাল কাটার কর্মসূচি প্রথমে আমার মিরসরাইতে আগামীকাল উদ্বোধন করবেন আমাদের চট্টগ্রামের আমাদের প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব। যে খাল কাটার প্রথম কর্মসূচিটা আমাদের মিরসরাইতে দেওয়ার কারণে আমি আমাদের আজকের এই সংসদ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন দুলাল, মাননীয় সংসদ সদস্য পিরোজপুর 3। সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা নতুন সদস্য, তো আমাদের কথাবার্তা গুছিয়ে ফিরিয়ে বলতে একটু সময় বেশি প্রয়োজন হয়, কিন্তু আমাদেরকে সময় দেওয়া হয় কম। তো যাই হোক, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, যা সময় দেওয়া হয় আপনাদের চিফ হুইপ আপনাদেরকে দেন, আমি কাউকে সময় দিই না। প্লিজ গো হেড। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। আমি স্মরণ করতে চাই আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। আমি তারই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আজকের এই মহান সংসদের সংসদ নেতা, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তারই সাথে সাথে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 3 মঠবাড়িয়ার সকল পর্যায়ের জনসাধারণকে ধন্যবাদ জানাতে চাই এবং ভোটারদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই মহান সংসদে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এবং আমি আজকে বক্তব্য রাখতে পারছি। জনাব স্পিকার, এখানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা, বিশেষ করে এই মহামান্য রাষ্ট্রপতির ভাষণে জুলাই যোদ্ধা, জুলাইয়ের আন্দোলন শহীদ এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সম্পর্কে কিন্তু এই বক্তব্যে আলোচনা আছে। যদিও আমাদের বিরোধী দলের বন্ধুরা এই মহামান্য রাষ্ট্রপতির ভাষণে তারা ওয়াকআউট করেছিলেন, এখানে স্বৈরাচারের কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি, কিন্তু তার যে বক্তব্য, এই যে আজকের
এই ত্রয়োদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতির যে বক্তব্য, এই বক্তব্যগুলো কি, এগুলো আমি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানাবো অনুধাবন করার জন্য। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে রাষ্ট্রপতির এই ভাষণের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার জন্য, তার ভাষণের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাতে চাই। সাথে সাথে আমি আমার এলাকার কিছু সমস্যার কথা এই আপনার মাধ্যমে এই মহান সংসদে তুলে ধরতে চাই। আমার এলাকা পিরিজপুর নির্বাচনী এলাকা মঠবাড়িয়া। আমার এলাকায় কোনো উপজেলা হাসপাতাল নাই। উপজেলা কমপ্লেক্স ভেঙে দিয়ে সেখানে নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছিল। আমার নির্বাচনী এলাকায় আমার একটি উপজেলা, এই উপজেলায় 5 লক্ষ মানুষের বসবাস। আজকে সেখানে উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স নাই। সেখানে তারা 5 তারিখের পর নির্মাণ কাজ শুরু করে সেটা ফেলে রেখে গেছে। আজকে পর্যন্ত সেই এই 1.5 বছরে এখন পর্যন্ত কোনো এই হাসপাতালের নির্মাণ কাজের প্রতি কোনো পদক্ষেপ নেওয়া হয় না, এবং এখনো কোনো ওই টেন্ডার ক্যান্সেল করে নতুন করে যে টেন্ডার করবে এই ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন আমার মঠবাড়িয়া উপজেলায় স্বাস্থ্যের কমপ্লেক্সের কাজ চলে। 4র্থ শ্রেণীর কর্মচারীদের যে কোয়ার্টার রয়েছে সেখানে 2টা রুমে একটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ চলে। তাই আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো দ্রুত যাতে আমার এই হাসপাতালের টেন্ডার করে কার্যক্রম পরিচালনা করা হয় এবং যাবতীয় কার্যক্রম পরিচালিত যাতে হয় সেই দিকে আপনার মাধ্যমে আমি এই মহান সংসদ উত্থাপন করলাম। সাথে সাথে ওই নির্মাণ কাজ করার আগে একটি টেম্পোরারি ছোট্ট একটি শেড নির্মাণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আর পিরিজপুর জেলায় ডেভেলপমেন্ট ওয়ার্ক সব বন্ধ। এলজিডির দুর্নীতির কারণে আজকে সারা পিরিজপুর জেলার মানুষ আমরা বঞ্চিত উন্নয়ন কর্মকাণ্ড থেকে। সারা পিরিজপুর জেলার রাস্তাঘাট ধুলায় ভরে গিয়েছে। আজকে এই এলজিডি এর কোনো সমস্যা, এর কোনো সমাধান আজকে পর্যন্ত দেয় নাই, 1.5 বছরের পর্যন্ত দেয় নাই। সমস্ত কাজ তারা ফেলে রেখে চলে গিয়েছে। তাই আমি আপনার মাধ্যমে আহ্বান জানাবো আমাদের এই জেলায় এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় যাতে দ্রুত এই সমস্ত কাজ বাতিল করে নতুন করে টেন্ডার করে আমার উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করা হয়, তার জন্য আমি আপনার মাধ্যমে এর সমাধান চাই। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আপনার মাধ্যমে বলতে চাই, আমরা আসলে গত নির্বাচনে, এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমরা বিভিন্ন অদাবদ্ধ ছিলাম। ধন্যবাদ মাননীয় সদস্য, 1 মিনিটে শেষ করেন। তো আমরা এই নির্বাচনে আমাদের ইশতেহারের প্রেক্ষিতে, দলীয় নির্বাচনী ইশতেহারের প্রেক্ষিতে আমরা এলাকায় যে সমস্ত ওয়াদা করেছি ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, বিশেষ করে আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের কথা বলে আমরা মানুষের কাছে ভোট চেয়েছি। প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এলাকায় উন্নয়ন করব এই বলে আমরা পাবলিকের কাছে, সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়েছি। তাই আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আমার নির্বাচনী এলাকা পিরিজপুর 3 মঠবাড়িয়ার সর্বরকমের উন্নয়ন কর্মকাণ্ডের আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, সংসদ সদস্য কিশোরগঞ্জ 2। মাননীয় স্পিকার, আপনার সময় 5 মিনিট। আপনাকে ধন্যবাদ। আপনার সময় 5 মিনিট। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করছি
যে আল্লাহ আমাকে কবুল করেছেন এখানে। মাননীয় স্পিকার, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, যার সাথে হাত ধরে রাজনীতি শুরু। 1978 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে আমি ওনার পক্ষে মাইক নিয়ে সেদিন প্রচারণায় নেমেছিলাম। পরবর্তী সময়ে আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারে এবং রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বিগত সময়ে এই জন্য বারবার মামলা খেতে হয়েছে। এবং আমি শ্রদ্ধা জানাই আমার আজকে আমাদের দলের চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবকে, যিনি আমার উপর আস্থা রেখেছিলেন, এবং ধন্যবাদ জানাই আমার কটিয়াদী পাখুন্দিয়ার কিশোরগঞ্জ 2 আসনের জনগণকে, যারা আমার চেয়ারম্যান সাহেবের আস্থার প্রতিদান দিয়েছেন এই সংসদে পাঠিয়ে এই কটিয়াদী পাখুন্দিয়ার মানুষের পক্ষে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আমি এই কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা জনপদ, যেখানে আমার কটিয়াদী এবং পাখুন্দিয়া উপজেলা আছে। আমি দৃঢ়তার সাথে এই কথা বলি যে এই কটিয়াদী থেকে বা পাখুন্দিয়া থেকে ঢাকায় যাতায়াতের রাস্তা আসতে প্রায় কখনো 6 ঘন্টা, কখনো 7 ঘন্টা লাগে। আমাদের সেই গাজীপুর থেকে, যেটা রাজেন্দ্রপুর রাস্তা থেকে পাখুন্দিয়া পর্যন্ত রাস্তা এত সরু যে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ যে সেখানে রাস্তা গাড়ি ভালো মতো চালানো যায় না। আবার সেটা নরসিংদী ভৈরব দিয়ে আমরা কটিয়াদী যাই, সেই কটিয়াদী রাস্তাও সেটা তেমন ভালো না। এবং বিশেষ করে ট্রেন লাইন যেটা আছে আমাদের ঢাকা টু কিশোরগঞ্জ, সেখানেও এমন খারাপ ট্রেন লাইন এবং ট্রেন ব্যবস্থাপনা এত খারাপ যে ট্রেনে আসতেও আমাদের 5 ঘন্টা লেগে যায় সেই কটিয়াদীতে পাখুন্দিয়া থেকে। আমাদের কটিয়াদীতে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেটা 100 শয্যা বিশিষ্ট, কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে সেই পরিমাণ জনবল নাই, সেখানে সেরকম সার্ভিস দেওয়া যাচ্ছে না। সেখানে এক্সরে মেশিন আছে, টেকনিশিয়ান নাই। আবার আমার পাখুন্দিয়া উপজেলার সেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে 50 শয্যা বিশিষ্ট, সেখানে 100 শয্যা বিশিষ্ট সেই স্বাস্থ্য কমপ্লেক্স দরকার। সেখানে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় সরকারকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমরা জুলাই সনদের কথা বলি। জুলাই সনদের একটা সাক্ষী আমি। 20 জুলাই পাখুন্দিয়াতে আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অনেকের চোখ হারিয়েছে, অনেকের হাত হারিয়েছে, অনেকের পা হারিয়েছে, এবং সেদিন ম্যাজিস্ট্রেট আহত হয়েছিল এবং সেই মামলায় আমাকে আসামি করা হয়েছিল। আমার আজকে যে প্রতিমন্ত্রী, আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সাহেবকে 1 নম্বর আসামি দিয়ে আমাকে 2 নম্বর আসামি দিয়ে সেই মামলা সাজিয়েছিল। আমরা সেদিন রাজপথে প্রথম সারিতে ছিলাম। 4 আগস্ট যেদিন কিশোরগঞ্জ সদরের একেবারে সদরের সেই থানার সম্মুখে অবস্থান নিয়ে সেদিন কিশোরগঞ্জে আমরা স্বাধীন করেছিলাম, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম। ফ্যাসিস্টের আমলে এই কটিয়াদী পাখুন্দিয়াতে কোনো আন্দোলন, কোনো উন্নয়ন হয় নাই, কোনো রাস্তাঘাট, আমাদের কটিয়াদী পাখুন্দিয়ার রাস্তাঘাট একেবারে বেহাল দশা, সেখানে গ্রামীণ জনগণ চলাফেরা করতে পারে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এটুকু বলতে চাই, আজকে রাষ্ট্রপতির উপর ধন্যবাদ প্রস্তাব এসেছে। আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ আমরা আক্ষরিক অর্থে না দিলেও আমরা আমাদের বিরোধী দলের যারা এখানে উপস্থিত আছেন ওনারাও পরে দেখবেন যে আজকে সেই শাহাবুদ্দিন সাহেব রাজসাক্ষী হয়েছেন যে ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে অত্যাচার করেছে, অনাচার করেছে, লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, মানুষের উপর নির্যাতন জুলুম করেছে, এবং এইটার উনি রাজসাক্ষী হিসাবে এখানে আমাদের পার্লামেন্টে এসে দাঁড়িয়ে উনি ওনার লিখিত ভাষণে বলেছেন যে ফ্যাসিস্ট সরকার এদেশে কি অন্যায় করেছে এবং কিরকম নির্যাতন করেছে সেটা বলেছে। এই জন্য ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি রাজসাক্ষী হিসেবে এই পার্লামেন্টে ওনার কথাগুলি উনি বলেছেন। আমরা এর বাইরে অন্য কথা বলতে চাই না, ওনার লিখিত বক্তব্যটাকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় স্পিকার, আমি ওই বিগত সময়গুলিতে যারা আমাদের জুলাই যোদ্ধা আর যারা স্বাধীনতার যুদ্ধে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এবং জুলাই যুদ্ধ করতে গিয়ে আমার সাথে থেকে যারা শ্রাবণ, সে জলিল, সেই মাসুদ সহ যারা চোখ হারিয়েছে, যারা পা হারিয়েছে, শুভ, এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আগামী দিনগুলিতে এই জুলাই যোদ্ধাদের জন্য, এবং আমরা যারা এই জুলাই মামলা খেয়েছি সেই মামলা আছে প্রত্যাহার হয়েছে ঠিকই, আমরা যারা আহত হয়েছে এদের জন্য এই সরকার কিছু ব্যবস্থা নেবে, এই জন্য সরকারের কাছে অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, আমরা এই কটিয়াদী এবং মাননীয় সদস্য
মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন, 1 মিনিটে শেষ করেন। একটু আমার স্পিকার, Yes. আমি এই কঠিয়াদিয়া এবং পাখনদিয়া, যদিও সেটা ছিল তখন গঞ্জের সাথে গঞ্জের মিল আছে, কিশোরগঞ্জের সাথে গোপালগঞ্জের মিল আছে, কিন্তু উন্নয়নের দিক থেকে সেই গোপালগঞ্জের সাথে কিশোরগঞ্জের কোনো মিল ছিল না। সেখানে বলা হতো বড় বড় নেতা, বড় বড় গাথা। আজকে আমরা নির্বাচিত হয়েছি, এদেশের জনগণ আমাদের সেই নেতার প্রতি আমাদের শ্রদ্ধা রেখেছেন। আমার একটা ব্রিজ লাগবে, যেটা দত্তের বাজার থেকে আমাদের সেই মুনিয়ারি কান্দা, এবং ব্রিজ লাগবে আমাদের সে মনোহরদি থেকে আমাদের কটিয়াদি, ব্রিজ লাগবে সেই গজারিয়া থেকে আমাদের কটিয়াদি থেকে আমাদের কুলিয়ারচর। এই ব্রিজগুলি নির্মাণ করতে হবে এবং রাস্তাঘাটের বেহাল দশা আমাদেরকে উন্নত করার জন্য আমি সরকারের কাছে, সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমি বিনীত অনুরোধ রেখে আমি রাষ্ট্রপতিকে এই সত্য কথাগুলি সংসদে উপস্থাপন করার জন্য নির্যাতন। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব আব্দুল মুন্তাকিম, নীলফামারী 4, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুল মুন্তাকিম, 15 নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত। আমার নির্বাচনী এলাকা সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনার মাধ্যমে এই মহান সংসদে আমি কথা বলার সুযোগ পেয়েছি। যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মহান রাসূলের উপর দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে 52, 48, 52, 71, নতুন 1, 2, 3, 90, 24-এর গণঅভ্যুত্থান, এ সকল আন্দোলন, অভ্যুত্থানে এবং মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন, সে সকল শহীদদের উপরে সর্বোচ্চ আল্লাহ তাআলা মর্যাদা দান করুক, এই কামনা করছি। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি কথা বলতে পেরে যে সুযোগটা তৈরি হলো, এই সুযোগ দানের জন্যই আমার নির্বাচনী এলাকা 15 নীলফামারী 4 সৈয়দপুর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলার সকল জনগণকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমেই দেশবাসীকে বলতে চাই, আমরা জুলাইয়ের যে চেতনা, সেই চেতনা ছিল ন্যায় বিচার, সেই চেতনা ছিল আমাদের সকলের সমান অধিকার। জুলাইয়ের চেতনা ছিল অন্যকে এগিয়ে দিয়ে, অন্যটা আগে বুঝে দিয়ে তারপরে নিজেরটা গ্রহণ। জুলাইয়ের চেতনা ছিল আমাদের সকলকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়ার। জুলাইয়ের আমাদের চেতনা ছিল আমাদের বাংলাদেশটাকে নতুন করে দেখার। সেই চেতনায় সমৃদ্ধ হয়ে আমি একজন জুলাই যোদ্ধা, আমি একজন জুলাই কারাবন্দী হিসেবে এই মহান সংসদের কাছে আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য, জুলাইয়ের স্পিরিটকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিগত 1.5 বছরে আমরা যতগুলো কর্মসূচির মধ্য দিয়ে এই নির্বাচন পর্যন্ত এগিয়ে এসেছি, সকল কর্মসূচিকে সফলভাবে আমরা যাতে এগিয়ে নিতে পারি, সবাই মিলে এই দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদের সকল সদস্যবৃন্দের কাছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সৈয়দপুর এবং কিশোরগঞ্জ। আপনার জানা আছে বাংলাদেশের 2টি উপজেলায় প্রথম বিদ্যুতের বাতি জ্বলে উঠেছিল, তার ভিতরে একটি ছিল সৈয়দপুর। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা আমার এই সৈয়দপুরে। এই রেলওয়ে কারখানার আধুনিকায়ন এবং সম্প্রসারণ প্রয়োজন। আমাদের এই সৈয়দপুরে আপনি জানেন, আপনার জাতীয় সংসদ থেকে বলতে চাই, এখানে একটা ডোমেস্টিক একটি এয়ারপোর্ট আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিককরণ এখন সময়ের দাবি শুধু না, আমাদের সকলের একটি অধিকার। আমার এই সৈয়দপুরে 100 শয্যার একটি হাসপাতাল আছে। আমার এই সৈয়দপুর, পার্বতীপুর, খানসামা, চিরিরবন্দর,
বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারী সহ প্রায় 8টি উপজেলার প্রায় 15 লক্ষ মানুষের চিকিৎসা সুবিধা দিয়ে থাকে, কিন্তু সেই হাসপাতালটি 250 বেডে উন্নীত করা প্রয়োজন। এর পাশাপাশি আমার সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাই, আউটডোর ডিসপেন্সারি আছে। আমি দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে মাননীয় সংসদের কাছে যে আমার সৈয়দপুর উপজেলায় অতি দ্রুত একটি হাসপাতাল, যেটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামে পরিচিত, সেটি প্রতিষ্ঠা করা হোক। এই সৈয়দপুর একটি বিজ্ঞান কলেজ নামে একটি কলেজ আছে, যে এই কলেজের শতভাগ শিক্ষার্থী মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইউনিভার্সিটিগুলোতে শিক্ষক হিসেবে নিজেদেরকে তুলে ধরে দেশের মেধার স্বাক্ষর রাখছে। সেই বিজ্ঞান কলেজটির আসন সংখ্যা আরও বাড়ানো দরকার, প্রায় 350 হওয়া উচিত। মাননীয় স্পিকার, আমার এই সৈয়দপুর উপজেলায় একটি বিসিক শিল্প নগরী আছে, সেটির সম্প্রসারণ প্রয়োজন। আমার এই সৈয়দপুর উপজেলায় 150 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটির চালুকরণ প্রয়োজন। এইখানে আমাদের বগুড়া থেকে যে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সরবরাহের যে ব্যবস্থাপনা আছে, গ্যাস স্টেশনটি আছে, সেটি চালুকরণ প্রয়োজন। আমার এই সৈয়দপুরে আপনি জানেন আটকে পড়া উর্দুভাষী। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আর 1 মিনিটে শেষ করেন তাহলে। তাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের কাজ করা দরকার, সেই জন্য আপনার মাধ্যমে মান সংসদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমার কিশোরগঞ্জ উপজেলায় অতি দ্রুত জীবনমান উন্নয়নের জন্য একটি কিশোরগঞ্জ সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণের জন্য আপনার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি। তিস্তা সেচ ক্যানেলের প্রধান যে ক্যানেলটি, সেটির চতুর্পার্শ্বে যে পরিদর্শন রাস্তাগুলো আছে, সেগুলি মেরামত এবং উন্নতকরণের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার একটি উন্নতকরণ প্রয়োজন। এজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদে আজকে কথা বলতে পেরে, আমার এলাকার মানুষের জন্য কথা বলতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। এর জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আখতারুজ্জামান, 155, ময়মনসিংহ 10। সময় আপনার 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিট। মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার হয় চলমান বিষয়ের উপর। ওই বক্তা যদি আপনার নাম নিয়ে থাকেন তাহলে 274-এ আপনি একটা ব্যক্তিগত কৈফিয়ত দিতে পারেন। এছাড়া এই রাষ্ট্রপতি ভাষণ চলার সময় বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। আই এম সরি। নেক্সট স্পিকার প্লিজ। মোহাম্মদ আখতারুজ্জামান। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা 5ই আগস্ট রক্তস্নাত সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রূপান্তরের মুহূর্তে, গণতান্ত্রিক জনগণের ভোটাধিকারের মাধ্যমে যে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, যে সংসদে আমরা এসেছি, সেই সংসদে আজকে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন জনগণের প্রতিনিধিত্ব করার জন্যে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সর্বপ্রথম ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানার জনসাধারণকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা বিপুল ভোটে এই নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করার জন্য মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমার উপর আস্থা রেখেছেন এবং যিনি আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই। 5ই আগস্ট আর আজকের দিনটির মধ্যে একটি বিস্তর ফারাক। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা, আমার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েও ছিলেন জুলাই যোদ্ধা। 5ই আগস্ট আমরা এসেছিলাম এই সংসদ ভবনে। এই সংসদ ভবনের বাইরে আমরা দাঁড়িয়ে, তখন আমি ছিলাম সংসদ ভবনের বাইরে, তখন আমরা হাজার হাজার জনতা স্রোতের মতো সেখানে এসেছিল। আজকে সংসদের ভিতরে এই যে একটা অন্যরকম অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মাননীয় স্পিকার, আমি মনে হয় বাংলাদেশের অবহেলিত জনপদের, সবচেয়ে অবহেলিত জনপদের একজন প্রতিনিধি। মাননীয় স্পিকার, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে জানিয়ে বিগত ফ্যাসিস্ট আমলের যত অপকর্মের ফিরিস্তি দিয়েছেন এবং বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার যে মহাপরিকল্পনা,
সেই পরিকল্পনার বিশদ বিস্তর বর্ণনা দিয়েছেন। সেজন্য আমি আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন সবাই এই মহান সংসদে আমরা যারা দাঁড়িয়েছি, এই সংসদে সবার মধ্যে একটি অপূর্ব মিল রয়েছে যে আমরা ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে এবং এই মহান সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন সবাই এই ফ্যাসিস্টরা নাই এবং সবাই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের বিপুল ম্যান্ডেটের মাধ্যমে এই সংসদে তারা প্রতিনিধিত্ব করছেন। তবে একটা জিনিস আমি সবার প্রতি অনুরোধ করব, মাননীয় এখানে বিরোধী দলীয় যারা সদস্যবৃন্দ আছেন, আমরা সরকারি দলের সদস্যবৃন্দ আছি, আমরা যেন সবাই এখানে জনগণের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা যেন আলোচনা করি, আমরা যেন বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করি, আমরা যেন সবাই মিলে, যেহেতু আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাই জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, সবাই যেন সবার প্রতি সেই অনুরোধটুকু জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা 7 লক্ষ লোকের বসবাস, কিন্তু মাত্র 50 শয্যার একটি হাসপাতাল। সেই হাসপাতালে নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই কোনো এক্স-রে ইসিজি মেশিন, নেই কোনো, সেখানে 173 জন জনবল আছে, তার মধ্যে 71 জনেই নেই। সেই হাসপাতালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। মাননীয় স্পিকার, আমার হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দরকার, চিকিৎসার সরঞ্জামাদি দরকার, জনবলের দরকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার আমি বলছি, আমার এখানে 2টি থানা, একটি হলো পাগলা থানা, সবচেয়ে বেশি জনসংখ্যা অধিবাস, 4 লক্ষ জনসংখ্যা, একটি জনবহুল এলাকা। সেই পাগলা থানাটি 2012 সালে গঠিত হয়েছে, কিন্তু সেই থানাটিতে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, একটি হাসপাতাল পর্যন্ত নাই। আপনি যেন আশ্চর্য হবেন। আর সেই থানাটিকে 4 লক্ষ লোকের যেখানে বসবাস, সেখানে একটি উপজেলা পরিণত করা খুবই দরকার। রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, সেখানে কোনো উন্নয়নই হয় নাই। সুতরাং পাগলায় একটি উপজেলা পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি সেই অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করার জন্য। আরেকটি আপনার মাধ্যমে আমি এই মহান সংসদকে জানাতে চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা খাত মুখ থুবড়ে পড়েছে এবং দেশে কোনো অবকাঠামো নাই। এতদিন দুর্নীতি লুটপাট হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন করব কাজ গর্ব দেশ আর সবার আগে বাংলাদেশ। এই মূল মন্ত্রকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ যারা জনপ্রতিনিধি রয়েছি, আমরা আকাশচুম্বী প্রত্যাশা এবং সমস্যার পার নিয়ে এই মহান সংসদে যাত্রা শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্বাস করি দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। ঠিক তেমনি আমার সেই অবহেলিত জনপদ গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা, যে পাগলা থানাটি সবচেয়ে অবহেলিত, যেখানে কোনো হাসপাতাল নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, উপজেলা নাই, সেই সমস্যাগুলির সমাধান হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আরেকটি কথা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের গফরগাঁও ছিল সারা আমাদের আশেপাশে যত জেলা ছিল, কিশোরগঞ্জ থেকে একসময় গফরগাঁও ট্রেনে সবাই যাত্রা করতেন। আমাদের মির্জা আব্বাস, আমাদের মাননীয় স্থায়ী কমিটির সদস্য, উনি এখনো আমাকে পেলে মাঝে মধ্যে গল্প করেন যে বাচ্চু, আমি গফরগাঁও থেকে ট্রেনে আব্বার সাথে চলাফেরা করতাম। কিন্তু সেই গফরগাঁও পিছিয়ে গেছে। আমাদের ভালুকা 30 সালের মানুষ গফরগাঁও দিয়ে যাত্রা করতেন, কিন্তু সেই আপনার সময় শেষ, 30 সেকেন্ডে শেষ করেন। মাননীয় স্পিকার, সেই ভালুকায় শিল্পায়ন হয়েছে, 30 সালে শিল্পায়ন হয়েছে। সে আমার পার্শ্ববর্তী নান্দাইল সহ অনেকগুলি কয়েকটি জেলা এবং থানার গেট হয়েছিল গফরগাঁও, কিন্তু আজকে সেই গফরগাঁও অনেক পিছিয়ে। গফরগাঁয়ের যে রেল লাইন আছে, সেখানে রেল লাইনে সেই স্টেশনে পানি পড়ে, সেই রেল লাইনের অবস্থা, ধন্যবাদ অবস্থা খারাপ সদস্য সব। ধন্যবাদ। পরবর্তী বক্তা BM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, মাননীয় সদস্য। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি আমার বক্তৃতার শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমি ছাত্র রাজনীতি শেষ করার পর আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে 2008 সালে প্রথম নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। আমি আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এমন একটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছি, যে আসনে 46 বছর পর এই প্রথম বিএনপির একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং এই আসনটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে কয়টি বিষয় নিয়ে গর্ব করে তার অধিকাংশ বিষয় আমার এই নির্বাচনী আসনে রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা এই 114 পটুয়াখালী 4 নির্বাচনী আসনে অবস্থিত। এখানে এই সরকারের আজকে যে বিদ্যুৎ সমস্যা, এই সমস্যার 2640 মেগাওয়াট বিদ্যুৎ আমার উপজেলা থেকে জাতীয় গ্রিডে দেওয়ার সক্ষমতা আছে। এখানে বাংলাদেশের একটা তৃতীয় সমুদ্র বন্দর আছে, কিন্তু সরকারের অব্যবস্থাপনার কারণে বিশেষ করে গত ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটার কার্যক্রমকে বন্ধ রাখার কারণে এই সমুদ্র বন্দরটিকে সচল করা যাচ্ছে না। একদিকে যেমন আমার এই গৌরবের বিষয় আছে, অন্যদিকে আমার এখানে কিন্তু বহু কষ্ট বেদনার বিষয় আছে। কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই কুয়াকাটাকে উন্নয়ন করার জন্য এখনো পর্যন্ত কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কুয়াকাটা যেমনিভাবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যদি কুয়াকাটাকে আমরা একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে যেমনিভাবে পর্যটকরা ওখানে আকর্ষিত হবে, যেমনিভাবে বিনিয়োগ ওখানে বাড়বে, তেমনিভাবে কর্মসংস্থান থেকে শুরু করে ওই অবহেলিত অঞ্চলে একটি অর্থনৈতিক গতি সেখানে সৃষ্টি হবে। আর আমি আরেকটু বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের ওখানে যে তৃতীয় সমুদ্র বন্দরটি আছে, এই সমুদ্র বন্দরটি যদি আমরা চালু করতে পারি এবং ওখানে যদি একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার মনে হয় ওখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা যাবে, অর্থনৈতিক গতি সঞ্চার করা যাবে। আমি আমার বক্তৃতার শুরুতে আজকে মহামান্য রাষ্ট্রপতির উপর ধন্যবাদ প্রস্তাব, আমি মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমরা দেখেছিলাম বিগত আওয়ামী লীগের 15 বছরে একটি ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করাতে চেয়েছিলেন যে বিএনপি যখন 2001 থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য এটা প্রমাণিত হয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকার শুধু বিএনপিকে মেলাইন করার জন্য পরিকল্পিতভাবে এই দুর্নীতির অপবাদ বিএনপির উপর চাপিয়েছিল। আমরা এখানে যারা আছে, যারা অর্থনীতির ছাত্র, তারা জানেন যে বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল 2000 সালে। অর্থনীতির সূচকে বলে যে বছর দুর্নীতির রিপোর্ট প্রকাশিত হয়, এই রিপোর্ট হলো তার আগের বছর, অর্থাৎ 1999 সালে। তখন ক্ষমতায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ। 1999 সাল, 2000 সাল, 2001 সাল, এই 3 বছরে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এই দুর্নীতিকে হ্রাস করে 2006 সালে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি, তখন দুর্নীতি সূচকে বাংলাদেশ 13তম অবস্থানে করেছিল, অর্থাৎ দুর্নীতির লাগাম টেনে ধরেছিল বিএনপি। আজকে এমনিভাবে এই গণতন্ত্রকে হত্যা করার জন্য, আজকে এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য গত আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিল, এখানে আমি যারা আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে আজকে আমরা অনেকে এখানে জাতীয় সংসদ সদস্য হিসেবে আছি, কিন্তু আমাদের অনেক সহযোদ্ধাকে কিন্তু আমরা হারিয়েছি। সেই কথাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের আজ জাতীয়তাবাদী ছাত্র দলের সহকর্মী ইলিয়াস আলী আজকে আমাদের মাঝে নাই, আমাদের সহকর্মী ছাত্র দলের সভাপতি নাসিরউদ্দিন পিন্টু আমাদের মাঝে নাই, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু আমাদের নাই। এমনিভাবে অসংখ্য সহযোদ্ধাকে কিন্তু আমরা বিগত 15 বছর আন্দোলন সংগ্রামে হারিয়েছি। শুধু জাতীয়ভাবে এই অবস্থা, কিন্তু আমি যদি আমার এলাকার দিকে তাকাই, আমি যে নির্বাচনী এলাকা থেকে বিজয় হয়ে এসেছি, আওয়ামী লীগের 15 বছরে আমাদের 7 জন সহযোদ্ধাকে সেখানে হত্যা করা হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় আমাদের প্রধানমন্ত্রীকে। প্রতি বছর এই শহীদ পরিবারের জন্য ঈদের সময় উনি যে ঈদের সামগ্রী পাঠিয়েছিলেন, তার জন্য ওই পরিবারগুলি আজকে আমি সুযোগ পেয়েছি, তাকে আমি বলছি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, তার প্রতি সন্তোষ প্রকাশ করেছে মাননীয় স্পিকার। আজকে আমরা দেখেন এই নির্বাচনে
আজকে অনেক সংস্কারের কথা বলে, কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই 5ই আগস্ট ঘটবে কিনা বাংলাদেশে আমরা জানি না। তখন আমরা দেখেছিলাম আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 2023 সালের 17 জুলাই সর্বপ্রথম রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচির আলোকে আজকে ঐক্যমত কমিশনের অনেক কিছু প্রস্তাব গৃহীত হয়েছে, কিন্তু আমি মনে করি তার মূল ভিত্তি রচনা করেছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে পত্রপত্রিকা যদি আমরা খুলি, সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি, তারেক রহমানের প্রশংসায় আজকে পঞ্চমুখ বলছে হাতে ভোটের কালি শুকায় নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করে চলেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যে ওয়াদা আমাদের নেতা জনাব তারেক রহমান করেছিলেন সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে। আমরা দেখেছি ইমাম মুয়াজ্জেম যারা আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত, আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি, ইমাম মুয়াজ্জেমের বেতন দিতে গিয়ে যে কি লঙ্কা কাণ্ড ঘটে তারা আমরা গ্রামে যারা থাকি আমরা বুঝি। ওই হাওলাদার বাড়ির থেকে 200 টাকা, তালুকদার বাড়ি থেকে 300 টাকা, অমুক বাড়ি থেকে 500 টাকায় এমনিভাবে সেই ইমাম মুয়াজ্জেমের বেতন দিতে গিয়ে একটা কুরুক্ষেত্র তৈরি হয়। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, নির্বাচনের সময় উনি যে ঘোষণাটি করেছিলেন ইতিমধ্যে ইমাম মুয়াজ্জেমদেরকে সেই ভাতা দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ উনি ওনার ওয়াদাটা পূরণ করেছেন। এবং আমরা আরেকটা জানি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ছোট, আমি তখন 10ম শ্রেণীতে পড়ি, জিয়াউর রহমান সাহেব তখন আমার ওখানে খাল কাটতে গিয়েছিলেন। আমি ছোট্ট বয়স, আমরা যখন স্কুলের ছাত্ররা দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম একটি লোক চশমা পরে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন। আমিও সেদিন হ্যান্ডশেক করার সুযোগ পেয়েছিলাম। সেই যে বিএনপির প্রেমে পাগল হয়েছিলাম, আজ পর্যন্ত কিন্তু সেই বিএনপি আমরা করে চলি। সেই খাল খনন প্রকল্প আমাদের নেতা জনাব তারেক রহমান আবার শুরু করতে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে এই প্রকল্প শুরু হবে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি উৎপাদন ব্যবস্থাকে আমরা আরো বেশি বৃদ্ধি করার জন্য এই খাল খনন প্রকল্প বাংলাদেশে একটি টনিকের মতো একটি বিষয় হিসাবে আগামী দিনে কাজ করবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা দেখেন বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের যে অবস্থা, বিশেষ করে আমি যে এলাকার সেই কুয়াকাটা সমুদ্র উপকূলীয় একটি এরিয়া, সেখানে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এখানে যে 2620 বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, সেখানে প্রতিনিয়ত আমাদের এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে, অথচ আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন যে মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দিয়েছেন, 2 মিনিটের মধ্যে শেষ করেন অনুগ্রহ করে। আশা করি ইনশাল্লাহ এই প্রকল্পগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে আমরা পাবো। মাননীয় স্পিকার, আমি একটু আমার এলাকার 2-1টি সমস্যার কথা আমি বলতে চাই। এখানে আমার যারা মাননীয় সংসদ সদস্যরা আছেন, বাংলাদেশে প্রায় 455টি উপজেলা আছে, কিন্তু একটা মাত্র উপজেলার আমি বাসিন্দা, রাঙ্গাবালী উপজেলার কলাপাড়া, রাঙ্গাবালী নিয়ে 114 পটুয়াখালী 4 নির্বাচনী আসন। সেই রাঙ্গাবালী উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, একটা মাত্র উপজেলা যেখানে কোনো হাসপাতাল নাই, অনিত বিলম্বে সেখানে যাতে একটি হাসপাতাল তৈরি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। আমরা নির্বাচনে, আমি জানেন আমার ওখানে একটি থানা আছে, মহিপুর থানা। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, নির্বাচনে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট ছিল এই থানাটাকে আমরা উপজেলায় রূপান্তরিত করব। আমি আশা করি নির্বাচনের অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও আমার এলাকায় নানা সমস্যা আছে, নদী ভাঙ্গন। আমার ওখানে রাঙ্গাবালী একটি উপজেলা, আপনারা জানেন সমুদ্র বেষ্টিত, যেমন সেন্ট মার্টিনে অনেকে গিয়েছে, হয়তো রাঙ্গাবালী যায় নাই। একটা সমুদ্র পাড়ি দিয়ে আমার একটা উপজেলায় যেতে হয়, সেখানে যদি 4টা ইউনিয়নে আমরা যদি একটা ব্রিজ করে দিতে পারি, তাহলে 4টা ইউনিয়নের মধ্যে কিন্তু একটা সংযোগ সড়ক করা সম্ভব। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, ইতিমধ্যে সেই মন্ত্রণালয়ে ইতিমধ্যে প্রকল্প জমা আছে। 160 কোটি টাকা যদি দেওয়া যায়, তাহলে সেই ব্রিজটি করে 4টা ইউনিয়নের মধ্যে একটা আমরা সংযোগ সড়ক গড়ে তুলতে পারি। আমি আজকে এই সংসদের মাধ্যমে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়ে আজকে এখানে বিজয় করে আনার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আগামী দিনে যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে, সেই বাংলাদেশ গড়ায় তার একজন সহযাত্রী থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদজি অমর ও খালেদাজি। ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদের বৈঠক
আগামী 15ই চৈত্র 1432, 29শে মার্চ 2026 রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।